তোমরা শুনছো আমাকে? জি স্যার, শুনতেছি স্যার। আমরা গতকাল ক্লাসে পেনিসিলিন নিয়ে আলাপ করছি। এগুলো প্রথম শুনতে একটু ঘটমট লাগবে, কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো তোমার লাইফে কাজে আসবে। এভরি ডেন্টিস্ট হ্যাভ টু ইউজ অ্যান্টিবায়োটিক, কারণ ওরাল ক্যাভিটি হারবারিং লটস অফ জার্ম অ্যান্ড ব্যাকটেরিয়া। দাঁত তুলতে, দাঁত কাটতে, যে কোনো কাজে তোমাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, এবং ডাক্তারদের প্রধান ব্যবসা হলো অ্যান্টিবায়োটিক নিয়ে এখন। অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক, বেদনানাশক এবং অ্যান্টিবায়োটিক, এই দুইটা ডাক্তারদের মেইন সোর্স অফ রাইটিং ইন দ্য প্রেসক্রিপশন। পেনিসিলিন আমি মজা করে পড়াইতে পারিনি, কিন্তু পরে আমরা সময় আসলে আবার পেনিসিলিনে ফিরে আসবো। পেনিসিলিনে যেই কথাটা আমি ঢুকাই দিচ্ছি তোমাদের মাথায়। প্রথম হলো পেনিসিলিনের সোর্স। আমরা একটা ফাঙ্গাসের কথা বলেছি, সে ফাঙ্গাসটার নাম ছিল পেনিসিলিয়াম নোটাটাম। পরবর্তীতে এটার আবার ভিন্ন নামও আসছে। সেদিন এগুলো পেনিসিলিয়াম নোটাটাম অথবা বলো পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, এগুলো থেকে পেনিসিলিন আসে। তারপরে ভাইবে আমরা ধরবো পেনিসিলিন স্ট্রাকচার কি, 6 অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড হলো এটা স্ট্রাকচার। এটা দুইটা রিং আছে, একটা এ এবং বি। আমাদের এই রিংটা হলো পেনিসিলিনের থাইরয়েড। এগুলো আমি রিপিট করতেছি, আজকে আমি সেফালোস্পোরিনে যাব। পেনিসিলিনের যে কথাগুলো না পড়লে তোমাদের হয়তো আটকে যাবা। পরীক্ষা আসবে ক্লাসিফাই পেনিসিলিন, তখন তোমাকে ক্লাসিফিকেশন দিতে হবে সুন্দরভাবে। বিভিন্ন বই বিভিন্নভাবে আছে। ন্যাচারাল পেনিসিলিন, সেমি সিনথেটিক পেনিসিলিন, এটা একটা ক্লাসিফিকেশন। বেশিরভাগ ন্যাচারাল পেনিসিলিনগুলো ইনজেকশন আকারে দেয়। প্রোকেন পেনিসিলিন, বেনজাথিন পেনিসিলিন, মেথিসিলিন, নেফিসিলিন, এগুলো বেশিরভাগ ন্যাচারাল। যেগুলো পেনিসিলিন জি, এগুলো সাধারণত প্যারেন্টারাল দেয়। ওরালও আছে পেনিসিলিন বি, এটা হলো ওরাল ন্যাচারাল। আর সেমিসিনথেটিক যেগুলো, সেগুলো দুই ফর্মে, প্যারেন্টারাল এবং ওরালে। প্যারেন্টারাল গুলো প্রোকেন, বেনজাথিন এটসেট্রা, ওরাল গুলো অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন এটসেট্রা এটসেট্রা। পরীক্ষা তুমি যেগুলো পেনিসিলিনের যে কথাগুলো তোমরা একটা শিখবা ক্লাসিফিকেশন। আর ভাইবার জন্য যেখানে তোমার ধরা হবে যে এটাকে কেন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়, তখন বলতে হবে যে স্যার এটা দুইটা রিং আছে। এ রিং এটারে বলা হয় থাইজোলিডেন রিং, আর বি রিং এটারে বলা হয় বিটা ল্যাকটাম। যে সমস্ত ড্রাগ বিটা ল্যাকটামকে ক্যারি করার সাথে করে তাদেরকে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলে। যেমন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, মোনোব্যাকটাম, অ্যাজোট্রানাম। এই ওষুধগুলোকে আমরা বিটা ল্যাকটাম বলি, যেহেতু এগুলো রিং এর মধ্যে বিটা ল্যাকটাম রিং আছে। তাহলে পেনিসিলিন স্ট্রাকচার হলো 6 অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড, এবং এটা দুইটা রিং আছে, একটা থায়োজোলিডেন রিং আর একটা বিটা ল্যাকটাম রিং। এই পর্যন্ত মোটামুটি আগের কথাগুলো আমরা বলতেছি। আর তোমার বিটা ল্যাকটাম রিংটা যদি ডেস্ট্রয় করে দেওয়া যায়, তাহলে ফার্মাকোলজিক্যাল কোনো ইফেক্ট আর থাকে না। এই ডেস্ট্রয় করার জন্য ব্যাকটেরিয়া স্টেফিলোকক্কাস যে ইয়েটা ছাড়ে, যে যে ট্রান্সমিশন ইয়েটা কেমিক্যালসটা থাকে, তার নাম হলো বিটা ল্যাকটামেজ। কাজে তুমি যদি কোনো জায়গায় স্টেফিলোকক্কাল ইনফেকশন সাসপেক্ট করো, তাহলে বিটা ল্যাকটামেজকে ভাঙতে পারে, বিটা ল্যাকটামেজকে ব্লক করে দিতে পারে এমন ওষুধ দেওয়া লাগবে, যেটাকে আমরা বলছি বিটা ল্যাকটাম রেসিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক। তার মধ্যে আছে ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, তারপর আছে তোমার ক্লক্সাসিলিন, কার্বনিসিলিন, টাইকারসিলিন। এগুলো অ্যাকচুয়ালি বই থেকে নিতে হবে, মুখে বলার চেয়ে জাস্ট তোমাদেরকে আমরা রাস্তা রেখে দিচ্ছি কি কি শিখতে হবে। আর সিডোমোনাস পায়োসাইনাস একটা খুব খারাপ জার্ম, যেটা নীলাভ ধরনের পাস তৈরি করে। এটা একবার মানুষের চেস্টে বিশেষ করে ঢুকলে ওই লোকের অবিরাম চেস্ট ইনফেকশন হয়। এটা হলো সিডোমোনাস। এই সিডোমোনাসের এগেনস্টে যে পেনিসিলিনগুলো কার্যকরী, সেগুলো হলো কার্বিপেনিসিলিন, টাইকারসিলিন, তারপরে তোমার পাইপারসিলিন। সুতরাং তোমাকে শিখে নিতে হবে হোয়াট আর দ্য অ্যান্টিসিডোমোনাল পেনিসিলিন। তাহলে পেনিসিলিনের ক্লাসিফিকেশন আবার একটু বাসায় যেয়ে দেখে নিও। ন্যাচারাল, সেমি সিনথেটিক। ন্যাচারালে আছে শুধু পেনিসিলিন জি, সেমি সিনথেটিকে অনেকগুলো আছে। তার মধ্যে পেনিসিলিনেজ রেসিস্ট্যান্ট এনজাইম যেটাকে নষ্ট করতে পারে না, সেগুলো হলো ক্লক্সাসিলিন, মেথিসিলিন, অক্সাসিলিন। আর একটা আছে গ্রুপ অ্যামাইনো পেনিসিলিন, অ্যাম্পিসিলিন আছে, পাইপারসিলিন আছে। এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো তেমন বুঝার কিছু না। আর পেনিসিলিনের ইন্ডিকেশন আমরা বলেছি সেদিন,
ইন্ডিকেশন হলো স্টেফিলোকক্কাল স্কিন ইনফেকশন, গলায় টনসিল হলে পেনিসিলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। যে কোনো স্টেফিলোকক্কাল ইনফেকশনে, নিউমোকক্কাল ইনফেকশনে, মেনিঙ্গোকক্কাল ইনফেকশনে যদি তোমাদের ব্যাকটেরিওলজি পড়া থাকে, মেনিঙ্গোকক্কাসের মধ্যে আবার আছে গ্রাম নেগেটিভ, গুলো বেশিরভাগই জোড়ায় জোড়ায় থাকে, চেইন আকারে থাকে। এনিওয়ে, আর কিছু আদার ইনফেকশন যেমন টিটেনাস, ধনুষ্টঙ্কা, গলায় ডিপথেরিয়া। তোমরা দেখো না যেহেতু ভ্যাকসিনেশনের কারণে টিটেনাস দেশ থেকে চলে গেছে। গ্যাস গ্যাংগ্রিন, যেটা ক্লস্ট্রিডিয়াম দেওয়া হচ্ছে। অ্যানথ্রাক্স, সেপ্টিসেমিয়া, এসব ক্ষেত্রেও পেনিসিলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। আর পূর্বে ব্যবহার করা হতো যৌন রোগ, ভেনেরিয়াল ডিজিজ, গনোরিয়া এবং সিফিলিস। এগুলো স্টিল 48 লাখ পেনিসিলিন দুইটা হিপে দেয়, এক্সিলেন্ট রেজাল্ট এগুলো। তাহলে এগুলো আমরা বলছি। আর অ্যাডভার্স ইফেক্ট যখন ভাইবাতে আমরা ওখানে আমি ভুলে গেছি পেনিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন। আমরা জানি অ্যান্টিবায়োটিককে আমরা ভাগ করছি 4 ভাগে 5 ভাগে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন। প্রথম ভাগ করছি আমরা সেল ওয়াল ইনহিবিটরস। ব্যাকটেরিয়া যাতে তার সেল ওয়াল বানাইতে না পারে, একটা গ্রুপের অ্যান্টিবায়োটিক কাজ করে, তার মধ্যে পেনিসিলিন হলো একটা গ্রুপ। সেল ওয়াল, তাহলে সেল ওয়াল ইনহিবিটরসে আমরা এই গ্রুপটা প্রথম পাইছি, ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস। তার মধ্যে আছে বিটা ল্যাকটাম, ভ্যানকোমাইসিন, সাইক্লোসিরিন, ব্যাসিট্রেসিন। এই 4টা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিস করতে দেয় না, পরে ব্যাকটেরিয়া মারা যায়। আর কিছু আছে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসে বন্ধ করে, সেগুলো আমরা ধীরে ধীরে আগাবো। কিছু আছে ব্যাকটেরিয়ার মেটাবলিক পাথওয়েকে ব্লক করে, কিছু আছে ব্যাকটেরিয়ার ডিএনএ বানাতে দেয় না, আর কিছু আছে ডিএনএ জাইরেসকে ইনহিবিট করে। এইভাবে আমরা প্রথম দিনে অ্যান্টিবায়োটিককে 4 ভাগে ভাগ করছি। ইফ ইউ গো থ্রু দি বুকস অর দি টেক্সট ইউ ফাইন্ড আউট দিস। তাহলে পেনিসিলিন সম্পর্কে আমরা এরপরে পরীক্ষায় আসবে মেকানিজম অফ অ্যাকশন অফ পেনিসিলিন। পেনিসিলিন সাধারণত ব্যাকটেরিয়ার সেল ওয়ালে পেপটিডিক গ্লাইকান বলে একটা কমপ্লেক্স পলিমার থাকে, যেটা সিনথেসিসে বন্ধ করে দেয়। পেনিসিলিন দিলে পরে পেপটিডিক গ্লাইকানটা সিনথেসিস হইতে পারে না। এই পেপটিডিক গ্লাইকান সিনথেসিস হওয়ার জন্য কিছু ট্রান্সপেপটিডের এনজাইম লাগে, যেটা ক্রস লিঙ্কিং করে কি পেনিসিলিনে এই ট্রান্সপেপটিডটাকে নষ্ট করে দেয়। ফলে পেপটিড গ্লাইকান সেল ওয়ালটা তৈরি হইতে পারে না, ফলে ব্যাকটেরিয়াটা মারা যায়। আর 2 নম্বর হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন পিবিবি, এটা ব্যাকটেরিয়াল ওয়ালে থাকে। এই পিবিবি বাইন্ডিংটাকে ব্লক করে দেয়। তাহলে ব্লক করে দেওয়ার ফলে তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ফ্যাক্ট অ্যাজ এ ট্রান্সপেপটিডেস, এগুলো একটা এনজাইম হিসেবে কাজ করে, এগুলো অ্যাকশনটা ব্লক করে দেয়। আর সর্বশেষ হচ্ছে পেনিসিলিন ইনডাইরেক্টলি কিছু অটোলাইটিক এনজাইমকে, অটোলাইসিস তো বুঝুন, নিজে নিজে ধ্বংস করে দেয়, এনজাইমকে অ্যাক্টিভেট করে, ফলে ব্যাকটেরিয়া মারা যায়। এই 3টে উপায়ে পেনিসিলিন কাজ করে। সবকিছু ভুলে গেলে হেডলাইনটা মনে রাখবা, যেটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইনহিবিট করে। তারপরে তোমার ইন্ডিকেশন অফ পেনিসিলিন বলা হয়েছে অ্যাডভার্স ইফেক্ট। পেনিসিলিন বললে যে অ্যাডভার্স ইফেক্টটা বলতে হবে, সেটা হলো অ্যানাফিলাক্টিক শক। এবং অ্যানাফিলাক্টিক শক বললে তোমাদের ম্যানেজমেন্ট হবে অ্যানাফিলাক্টিক শক ধরা হবে। সেখানে তোমরা অবশ্যই অ্যাড্রিনালিন, ইন্ট্রামাসকুলার ইনজেকশন অফ অ্যাড্রিনালিন দিবা, ওই দিন বলা হয়েছে। এবং এরপরে অ্যান্টিহিস্টামিন এবং ফ্লুইড, এগুলো আমরা বারবার আলাপ করবো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। আর পেনিসিলিন আরো কিছু সমস্যা করে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, নেফ্রোটক্সিসিটি, কিডনি নষ্ট করে, জয়েন্ট সোয়েলিং, লটস অফ থিংস, বলা লাগবে না। এনিওয়ে, আজকে আসো আমরা চলে যাই, পরে আমি এগুলো রিপিট করব, এবং কোনোদিন আল্লাহ যদি ফেস টু ফেস ক্লাসের সুবিধা দেয়, তখন আমরা আরো মজা করে সুন্দর করে পড়াবো। আজকে আমরা চলে যাচ্ছি সেকেন্ড অ্যান্টিবায়োটিকে, যেটা এখন ডাক্তারদের কাছে হট কেক, সেফালোস্পোরিন। যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশনে দেখবা 3rd জেনারেশন এবং 2nd জেনারেশন সেফোরোক্সিন এবং সেফট্রিয়াক্সন, এবং 4th জেনারেশন সেফিমিন, এগুলো নিয়েই দেখবা যে প্রেসক্রিপশনগুলো। যদি এগুলো ফেল করে, তাহলে চলে যাবে অ্যামাইনোগ্লাইকোসাইডসের, স্পেশালি ক্যানামাইসিন অথবা তোমার ওই ম্যারোপ্যানাম। এটাই হলো এখনকার অ্যান্টিবায়োটিকের ট্রেন্ডস। পেনিসিলিন এখন পিছিয়ে পড়ে গেছে, সেফালোস্পোরিন এখন এগিয়ে আছে। তোমরা যারা নোট করো বা বই দেখতে চেষ্টা করতেছ, তারা সেফালোস্পোরিন একটা নতুন অ্যান্টিবায়োটিক আমি স্টার্ট করতে যাচ্ছি।
Cephalosporin also a beta-lactam antibiotic. CEPHALO, cephalosporin, SPORINS, cephalosporins. এটার কিছু কথাবার্তা বলি নেই। স্ট্রাকচার অলমোস্ট লাইক দি পেনিসিলিন, তবে এটার স্ট্রাকচারকে বলা হয় 7 অ্যামাইনো সেফালোস্পোরিক অ্যাসিড। আমরা পেনিসিলিনে পাইছিলাম 6 অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড, এটার স্ট্রাকচারকে বলা হয় 7 অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড। এটাও একটা বিটা-ল্যাকটাম গ্রুপের ওষুধ, এটারও স্ট্রাকচার পেনিসিলিনের মতো, আর এটার সোর্স হলো সেফালোস্পোরিয়াম বা ফাঙ্গাস। আমাদের প্রথম ক্লাসে বলা হয়েছে অ্যান্টিবায়োটিক মানে কি, একটা প্রাণ থেকে তৈরি হয় আর একটা প্রাণের এগেইনস্ট ইউজ হয়। এই প্রাণ বেশিরভাগই ফাঙ্গাস, কিছু কিছু আছে অ্যাক্টিনোমাইকোসিস, কিছু কিছু আছে অন্যান্য প্রাণী থেকে আসে। আর যদি ল্যাবরেটরিতে সিনথেসিস করে কোনো জীবাণুধ্বংসী কিছু বানা হয়, তখন সেটার নাম হলো কেমোথেরাপিউটিক এজেন্ট। এগুলো সিনথেটিক। কিন্তু একটা ব্যাকটেরিয়া, একটা ফাঙ্গাস, একটা অ্যাক্টিনোমাইকোসিস থেকে যদি তোমার ব্যাকটেরিয়া কিল করার জন্য কোনো ওষুধ বানানো হয়, দ্যাট ইজ কল্ড দি অ্যান্টিবায়োটিক্স। এগুলো আমরা প্রথম ক্লাসে আলাপ করছি, শ্রেণীভেদ করছি, ব্যাক্টেরিসাইডাল, ব্যাক্টেরিওস্ট্যাটিক, ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম, এমআইসি, এমবিসি। এগুলো কিন্তু একদম অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারে ঢুকলে মিনিমাম ইনহিবিটর কনসেন্ট্রেশন কাকে বলে, তারপরে তোমার এই পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, পিবিআই, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, পিএবি, এগুলো কাকে বলে, এগুলো প্রথম বলছি পড়তে আরাম লাগবে, এগুলো আমরা আবার পরে আসবো। তাহলে পেনিসিলিন, সেফালোস্পিরিন নিয়ে যদি কথা বলতে হয়, প্রথম লাইন আমরা জানবো ইট ইজ এ বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তার মানে এটা রিং এর ভিতরে বিটা-ল্যাকটাম রিং আছে, থাইজোলিডনের সাথে একটা বিটা-ল্যাকটাম রিংও থাকবে। স্ট্রাকচার শরীরের কাঠামো কিরকম, পেনিসিলিনের মতো। এখানে এ রিং আছে, বি রিং আছে, আর এটা নিউক্লিয়াস সেফালোস্পোরি ইজ, নিউক্লিয়াসের নাম হলো 7 অ্যামাইনো সেফালোস্পোরিক অ্যাসিড। এখন পরীক্ষা আসে ক্লাসিফাই সেফালোস্পোরিন, আমরা প্রথম সেখানে চলে যাই। তাহলে যদি আমি এখন সাহিত্যের সেন্টেন্সে চলে আসি, cephalosporin is a semi-synthetic antibiotic with a beta-lactam ring related to penicillin. They are derived from the cephalosporin C and they have wider spectrum activity. এখন আসো মেকানিজম কি, কিভাবে কাজ করে। Cephalosporin inhibit the bacterial cell wall synthesis as similar to penicillin. পেনিসিলিনের মতো এটা ব্যাকটেরিয়ার গায়ের ওয়াল তৈরি করতে দেয় না। ইট ইজ ক্লাসিফাইড এস 4 জেনারেশন। তোমরা একটু মানে নাক কান খাড়া রাখলে বাসায় যখন আবার বই উল্টে বাদ আমার কথার সাথে মিল পাবা। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। বলা হতে পারে স্যার এত জেনারেশন কেন? একটা ওষুধ মেডিকেশন মার্কেটে আসার পরে তার এফেক্টিভিটি স্টাডি করে যেগুলো ড্রব্যাক পাওয়া যায়, যেগুলো তার সে সমস্যা সৃষ্টি করে, এই সমস্যাগুলোকে মিনিমাইজ করে আরেকটা জেনারেশন আসে। এই জেনারেশন কিছুদিন চলার পরে আবার এই জেনারেশনের যে সমস্ত প্রবলেমগুলো দেখা হয় এগুলোকে আবার মিনিমাইজ করে থার্ড জেনারেশন আসে, থার্ডের সমস্যা মিনিমাইজ করে ফোর্থ জেনারেশন আসে। তাহলে তোমরা হয়তো বলতে পারো স্যার যেটা যত লেটের জেনারেশন এটাই তো আগে শুরু করা উচিত, যেটা যত লেটের জেনারেশন এটার প্রাইস অত হাই। আর অনেক সময় মিনিমাম ওষুধ দিয়ে আমরা ভালো করতে পারি, সেখানে আমি ম্যাক্সিমাম প্রাইস, ম্যাক্সিমাম রিস্কে কেন যাব। তবে হ্যাঁ, নতুন জেনারেশনগুলো সাইড ইফেক্টগুলো মিনিমাইজ হয়ে যায়। তাহলে ফার্স্ট জেনারেশন সেফালোস্পিরিনে ওরাল প্যারেন্টারাল দুই ভাগ করি। প্যারেন্টারাল তো বুঝো, প্যারেন্টারাল শব্দের অর্থ কি, কে বলতে পারো? স্যার ইন্ট্রাভেনাস না, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেলাস এগুলোর প্যারেন্টারাল বলে। মাসেলের এবং ভেইনে সম্ভবত সাবকিউটিনাসকে আমরা প্যারেন্টারাল বলি, মানে ইনজেক্টাল আইটেমগুলোকে আমরা প্যারেন্টারাল বলবো, মুখের আইটেমগুলোকে ওরাল বলবো, সাপোজিটরিগুলোকে আমরা রেকটাল বলবো, ভেজাইনাল বলবো, আর যেগুলো নাকে কানে দেয় এগুলোকে আমরা লোকাল বলবো। তাহলে ফার্স্ট জেনারেশন মধ্যে ইনজেকশনের মাধ্যমে যেগুলো দেওয়া হয়, যে সার্জারি ওয়ার্ডে গেলেই দেখবা সেফালোথিন, সেফাজোলিন খুব বেশি সার্জন সাহেবরা প্রোফাইলেকটিক্যালি ইউজ করে। ওনারা কাটার আগে অ্যান্টিবায়োটিক দেয়, যাকে বলে প্রোফাইলেকটিক ইউজ। আর কাটার পরে দিলে সেটা হবে তোমার কি ডিরেক্টেড থেরাপি, সরাসরি দিল। আগে দিলে প্রোফাইলেকটিক থেরাপি। এনিওয়ে, তাহলে ফার্স্ট জেনারেশনে নামগুলো শুধু কানের কাছে আওয়াজ নয়, বাসায় যে সুন্দরভাবে পাবা। সেফালোথিন, সেফাজোলিন এগুলো ইনজেকশন ফর্মে, আর ওরাল ফর্মে পাবা সেফালেক্সিন, সেফ্রাডক্সিল,
বিটরুটের নাম, তবে সবগুলোর নামের আগে সেফা আছে। সেকেন্ড জেনারেশন ইনজেকশন আকারে সেফামেন্ডল, সেফোরোক্সিম, এগুলো হচ্ছে প্যারেন্টারেল। আবার ওরালি আছে সেফাক্লোর, সেফোরোক্সিম। আমরা এখন বেশি বেশি লিখি সেফোরোক্সিম, যেমন স্কোয়ারে আসে স্যাফোটিল, তারপরে ব্রেস্কিমকো কোম্পানি আছে বাজারে টার্বোস্যাপ, এগুলো আমরা বেশি ইউজ করি। থার্ড জেনারেশন, এটা তো হসপিটালে ভর্তি হলে জ্বর নিয়ে তোমার একটা সেফট্রিয়াক্সিন ইনজেকশন দিবেই, এটা আসলে থার্ড জেনারেশন সেফালক্সিন, সেফালোস্পোরিন। থার্ড জেনারেশনে কি আছে? সেফট্রিয়াক্সন, সেফোট্যাক্সিম, এটসেট্রা, অনেকগুলো নাম আমাদের অত জানার দরকার নেই। আর থার্ড জেনারেশনে ওরালি আমরা ইউজ করি সেফিক্সিম। উচ্চারণগুলো শুনতে একরকম লাগে, তোমরা খুব কনফিউজড হয়ে যাবো। ফোর্থ জেনারেশন, যেটা বেশ দাম বাজারে, সেফিফাইন অথবা সেফাইরোম, CEFEFIRE, CEFPRIR। এনিওয়ে, ফোর্থ জেনারেশন হলো সেফিফাইন। তাইলে এখন আসো কোন জেনারেশন কার বিরুদ্ধে ইউজ করা হয়। প্রথম আসো ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন ইজ ভেরি ইফেক্টিভ এগেইনস্ট দি গ্রাম পজিটিভ অর্গানিজম। সেকেন্ড জেনারেশন ইজ ভেরি মোর অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ। তাহলে ফার্স্ট জেনারেশন হচ্ছে গ্রাম নেগেটিভ, সেকেন্ড জেনারেশন হচ্ছে ফার্স্ট জেনারেশন গ্রাম পজিটিভ। তাহলে পজিটিভ দিয়ে শুরু। গ্রাম পজিটিভ কারা কারা আছে? যেমন আছে তোমার স্ট্রেপ্টোকক্কাই, স্টেফাইলোকক্কাই, ইস্কেরিশিয়া কোলাই, ক্লেপসিলা, এগুলোর এগেইনস্টে আমরা ফার্স্ট জেনারেশন ইউজ করি। আর অ্যাবসেস হচ্ছে ফোরাজিড, স্টেফাইলোকক্কাস হয়, সেলুলাইটিস হয়, এগুলোর ব্যাপারে আমরা ফার্স্ট জেনারেশন সেফালোস্প্রিন, যেমন ধরো সেফালেক্সিন দিচ্ছি। ফার্স্ট জেনারেশন ইউজ এগেইনস্ট দি গ্রাম পজিটিভ অর্গানিজম। অর্গানিজম কি কি আছে? স্ট্রেপ্টোকক্কাই, স্টেফাইলোকক্কাই, ইস্কেরিশিয়া কোলাই, ক্লেপসিলা, এগুলোর এগেইনস্টে আমরা মেইনলি ইউজ করি। এবং ওরাল এবং মাইনর ইনফেকশনের অ্যাবসেস, সেলুলাইটিস, সেফালেক্সিন ইজ এ ড্রাগ অফ চয়েস। তাইলে মনে রাখবা, যদি শুধু গ্রাম নেগেটিভকে কাজ করে বা গ্রাম পজিটিভকে কাজ করে, তাকে কি আমরা ন্যারো স্পেকট্রাম বলবো না ব্রড স্পেকট্রাম বলবো? এনিওয়ান ইন দ্য ক্লাস? আসো তোমার সাথে? ব্রড স্পেকট্রাম স্যার। শুধু একটা স্পেকট্রামকে কভার করা, আইদার গ্রাম নেগেটিভ অথবা গ্রাম পজিটিভ। তাহলে আমরা কি বলবো? ন্যারো স্পেকট্রাম। এক্সিলেন্ট, ন্যারো স্পেকট্রাম। তাহলে মনে রাখবা, ফার্স্ট জেনারেশন ন্যারো স্পেকট্রাম। সেকেন্ড জেনারেশনের ওষুধগুলো বাসায় শিখে নেবা। সেফোরোক্সিম খুব বেশি বেশি ইউজ হয় এখন। কোনো ডাক্তারের কলম এটা না লেখে যায় না, দেখবে স্কোয়ার একটা লেখে স্যাফোটিল, অথবা তোমার ব্রেস্কিমকো কোম্পানিটা লেখে টার্বোস্যাপ। এইভাবে বাংলাদেশের টপ 10 কোম্পানির মার্কেটে এগুলো ওরালি ইনজেকশন ফর্ম আছে। এনিওয়ে, এই সেকেন্ড জেনারেশন মোর অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ। তাইলে প্রথম জেনারেশন ছিল গ্রাম পজিটিভ, সেকেন্ড জেনারেশন ছিল গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ কি কি আছে? কে কে বলতে পারো? কটা গ্রাম নেগেটিভ অর্গানিজম নাম বলতে পারবা? হেমোফিলিস ইনফ্লুয়েঞ্জা, ইকোলাই, প্রোটেয়াস, ক্লেপসিলা, গ্যাস মানে এন্টারোকক্কার গ্রুপ যা আছে সবগুলো গ্রাম নেগেটিভ। ইস্কেরিশিয়া কোলাই, ক্লেপসিলা, এই জাতীয় তোমার, তারপরে ইকোলাই, প্রোটেয়াস, এগুলা সবই গ্রাম নেগেটিভ। এই অর্গানিজমগুলোর এগেইনস্টে সেকেন্ড জেনারেশন স্পেশালি তোমাদের মনে করা দিচ্ছে সেফোরোক্সিম। সেফোরোক্সিম এক্সিটিলও নাম দেয়, সেফোরোক্সিম এনিওয়ে, আর সেফাক্লো। এই জেনারেশনটা সাধারণত গ্রাম নেগেটিভের এগেইনস্টে ইউজ করা হয়। এর মধ্যে সেফোরোক্সিম যেটা, এটাকে আবার পর বিটা ল্যাকটামেজ দিয়ে ধ্বংস করা যায় না, রেসিস্ট্যান্ট। তাহলে এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ আছে। এরপর আসো থার্ড এবং ফোর্থ জেনারেশন। থার্ড জেনারেশন আর হাইলি রেসিস্ট্যান্ট টু দ্য বিটা ল্যাকটামেজ। ওই যে ব্যাকটেরিয়া একটা রস সিক্রেশন করে বিটা ল্যাকটাম রিংটাকে ভাঙাই দেয়, কিন্তু থার্ড জেনারেশনের খুবই হাইলি রেসিস্ট্যান্ট। সুতরাং থার্ড জেনারেশন খুবই কাজের। সেফোরোক্সিমটাও বিটা ল্যাকটামের প্রতি রেজিস্ট্যান্ট, এবং এটাও আমরা এই জন্য বেশি বেশি ইউজ করি। এনিওয়ে, তাহলে থার্ড জেনারেশনের কথা বলছে, দে আর হাইলি রেসিস্ট্যান্ট টু দ্য বিটা ল্যাকটামেজ এবং ভেরি গুড অ্যাক্টিভিটি এগেইনস্ট দি গ্রাম নেগেটিভ অর্গানিজম। কারা কারা আছে? সাইটোব্যাক্টার, স্যারেটা, এন্টারোব্যাকটেরিয়াল গ্রুপের যারা আছে, ইন এডিশন সিডোমোনাস, এরিজোনেসা, নাইসেরিয়া, গনোরিয়া, এটসেট্রা। এখানে একটা ফর্মুলা আছে,
তোমরা যারা পড়ো ওই যে আমেরিকান বইটা, সেটা কি বলে, আমেরিকান যে ফার্মাকোলজি, আমরা এই মুহূর্তে তো মনে আসতেছে না, খুব সুন্দর ছবি দিয়ে দিয়ে লেখা। এনিওয়ে, সেখানে প্রথম বলা আছে প্যাক, ফার্স্ট জেনারেশন প্যাক, পিতে তোমার প্রোটেয়াস, ইতে ইকোলাই, সিতে ক্লেপসিলা। ফার্স্ট জেনারেশন প্যাক, পি ই সি কে, পিতে প্রোটেয়াস, ইতে ইকোলাই, সিতে ক্লেপসিলা, এটা হলো প্যাক। সেকেন্ড জেনারেশন হ্যান্ড প্যাক, ওই প্যাক থাকবে তার সাথে হ্যান্ড, হ্যান্ডের এচ হলো হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ইতে ইকোলাই, আর অ্যান্ট হইলো নাইসেরিয়া গনোরিয়া। তাহলে ফার্স্ট জেনারেশন হচ্ছে প্যাক, সেকেন্ড জেনারেশন হচ্ছে হ্যান্ড প্যাক। আর থার্ড জেনারেশন ইন এডিশন টু দ্যাট, সেখানে সে হলো গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নন নেগেটিভ এবং সিডোমোনাস। এনিওয়ে, তাহলে থার্ড জেনারেশন সম্বন্ধে কথা আর কি জানতে হবে আমার? থার্ড জেনারেশন মেইনলি গ্রাম নেগেটিভ এগেইনস্টে কাজ করে বেশি বেশি। কয়টা গ্রাম নেগেটিভ উদাহরণ দিয়ে দিবা, যেমন এন্টারোব্যাকটেরিয়া আগে বললাম, নাইসেরিয়া গনোরিয়া, সিডোমোনাস প্রোটেয়াস। এন্টারোব্যাকটেরিয়া বললে বিরাট একটা গ্রুপ চলে আসবে। কোনো বইয়ে ছাত্রদের মনে রাখার জন্য বলছে ফার্স্ট জেনারেশন যেহেতু শুধু একটা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভের এগেইনস্টে কাজ করে, ন্যারো স্পেকট্রাম। সেকেন্ড জেনারেশন ইন্টারমিডিয়েট, থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন বলছে ব্রড স্পেকট্রাম। কোনো বইয়ে মনে রাখতে যদি কষ্ট হয়, তাহলে ফার্স্ট জেনারেশন শুধু একটা মানে গ্রাম পজিটিভ, সেকেন্ড জেনারেশন ইন্টারমিডিয়েট মানে বোথ, আর থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন ব্রড স্পেকট্রাম। এটা ভুলে গেলে আমরা যদি এতক্ষণ যা পড়াইছি সেটার দিকে যাই, ফার্স্ট জেনারেশন গ্রাম পজিটিভ, সেকেন্ড জেনারেশন গ্রাম নেগেটিভ, থার্ড জেনারেশন অলসো গ্রাম নেগেটিভ। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন কথা আছে। এখন আসো থার্ড জেনারেশন হলো ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন সেফালোস্প্রিন, সেফিমিন এবং সেফারোম প্রচুর গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটার এগেইনস্টে কাজ করে। স্টেপটো, স্টেফাইলো, ম্যানিঙ্গো, গনো এবং এন্টারোকক্কাই, এন্টারোব্যাকটেরিয়া তো আছেই। এছাড়া হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা, সিডোমোনাস সবগুলোর এগেইনস্টে কাজ করে। দে আর মোর রেসিস্টেন্ট টু বিটা-ল্যাকটামেজ। তাহলে কেন আমরা থার্ড এবং ফোর্থের দিকে যাচ্ছি? আমাদের বিটা-ল্যাকটামেজ সিক্রেশন করে কোনো ব্যাকটেরিয়া সাধারণত এগুলো নষ্ট করতে পারে না, ফলে ওষুধের ইফেক্টিভিটি অনেক অনেক বেশি। এবং both cefimine এবং cefirome are administered parenterally. Cefimine has a good CSF level. এগুলো কিছু অ্যাডভান্টেজ দিছে আর কি, অত মনে রাখতে পারবে না তোমরা। শুধু মনে রাখো অ্যাডভান্টেজ অফ থার্ড জেনারেশন সেফালোস্প্রিন। এটার কি অ্যাডভান্টেজ অন্যগুলোর চেয়ে? এটা এক্সটেন্ডেড গ্রাম নেগেটিভ কাভারেজ আছে, ক্যান রিচ টু দ্য সিএনএস ভেরি ইজিলি। আর পেনিসিলিনের চেয়ে সেফালোস্প্রিনের অ্যাডভান্টেজ কি? আমরা ওষুধের ক্লাসিফিকেশন শেষ করেছি, প্রথম দিন শুনছো যে তোমাদের কাছে ঘটমট লাগবে, বাট আই রিঅ্যাসিওর ইউ, যদি মনোযোগ দিয়ে পড়ো, 2-3টা বই মিলে পড়ো, ইট উইল বি ভেরি ইজিয়ার। আচ্ছা, পেনিসিলিন তো আগে পড়াইছি, আজকে সেফালোস্প্রিন। এখন পেনিসিলিনের চেয়ে সেফালোস্প্রিনের কি অ্যাডভান্টেজ আছে? এটা ঢাকা ইউনিভার্সিটি কয়েকবার আসছে। What are the advantages of cephalosporin over penicillin? Number one, it is more resistant to the beta-lactamase. এটা ব্রডার স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি আছে, একই ওষুধ দুইটা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ কাজ করে। আর হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, যেটা পেনিসিলিনের ক্ষেত্রে 1 নম্বরে বলতে হয়, এর ক্ষেত্রে মাত্র 10%। তাহলে পেনিসিলিন নেওয়ার সময় বলা হয় এক হাতে অ্যাড্রিনালিন রাখবা, এক হাতে পেনিসিলিন ইনজেকশন দিবা, কারণ সাথে সাথে অ্যানাফিলাক্টিক শকে চলে যেতে পারে রোগী। আমাদের সময় দেখছি ছোটকালে আমরা যখন স্কুলে পড়তাম, পেনিসিলিন ইনজেকশন দেওয়ার আগে স্কিন টেস্ট করতো, চামড়ার নিচে 1 ml বা 1 cc ঢুকাই দিত, রিঅ্যাকশন হয় কিনা, জলে কিনা, যদি কিছুই না হয় তারপরে কম বায়োটিক বা পেনিসিলিন ইনজেকশন দেওয়া হতো। এখনকার দিনে বইগুলোতে বলা হয় কিপ অ্যাড্রিনালিন ইন ওয়ান হ্যান্ড and push penicillin in another hand. এত বেশি hypersensitive reaction, but still penicillin is the leading drug all over the world and it is the first antibiotic discovered. So এখনো সিফিলিস, গনোরিয়া, মেনিঙ্গোকোকাস অনেক রোগে পেনিসিলিন হলো টপ মোস্ট। কিন্তু মনে রাখতে হবে যেখানে হাইপারসেন্সিটিভিটি বা অ্যানাফিলাক্টিক শক হয়ে যেতে পারে, রোগী ফট করে তার হাইপোভোলমিক হয়ে তার টেকিকার্ডিয়া প্রথম, তারপর ব্রেডিকার্ডিয়া, সোয়েটিং এটসেট্রা এটসেট্রা হতে পারে, আমরা যেগুলো শকের সাইন সিমটম বলি। তাইলে অ্যাডভান্টেজ কি? এটা বিটা ল্যাকটামেজের প্রতি মোর স্টেবল, এটা ব্রডার স্পেকট্রাম,
হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনটা কম আর রিলেটিভলি স্টেবল টু দ্য টেম্পারেচার এন্ড পিএইচ। এনিওয়ে, এখন আমরা চলে আসি কি কি কাজে ইউজ করবো, এটা অনেক বড় বলছি আগে, এখন একটা সামারি করে আমরা ইউজ করি। Uses of cephalosporin. Number 1, gram negative infection, যেমন urinary tract, কে করে? E. coli, respiratory tract, soft tissue infection, এগুলোতে থার্ড জেনারেশন ইউজ দিয়ে খুব ভালো পাওয়া যাবে। তাহলে ইউজ অফ সেফালোস্পিরিনে নাম্বার 1 আমরা যেটা লিখতে পারবো সেটা হবে কি, গ্রাম নেগেটিভ অর্গানিজম যেমন ইউরিনারি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, সফট টিস্যু ইনফেকশন, এগুলোতে আমরা থার্ড জেনারেশন দিয়ে খুব ভালো কাজ পাবো। তারপরে নেক্সট ইউজ হলো সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিস। সার্জন সাহেবরা যেটা ইউজ করে, সেফাজোলিন ইজ দ্য প্রেফার্ড ড্রাগ ডিউ টু ইটস লঙ্গার হাফ লাইফ। সেফালোস্পিরিন সহজে মেটাবলাইজড হয় না। সার্জন সাহেবরা পেট কাটার আগে 1 ডোজ, প্রোফাইলেক্টিভ কিন্তু 6 ঘন্টা 10 ঘন্টা অন্তর হয় না, প্রোফাইলেক্টিভ সিঙ্গেল ডোজ হয়। প্রোফাইলেক্সিস তারা সেফালোস্পিরিন ইউজ করে। তাহলে সার্জিক্যাল প্রোফাইলেক্সিসে এবং ডেন্টাল সার্জারিতেও প্রোফাইলেক্সিসে আমরা সেফাজোলিন, যেটা ফার্স্ট জেনারেশন, এটা আমরা ইউজ করব। তারপরে আসো গনোরিয়া, যৌন রোগ। তোমরা জানো গনোকক্কাস, এটা একটা গ্রাম নেগেটিভ ইন্ট্রাসেলুলার, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস, জোড়া 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 দিয়ে দেখা যাবে ছোট ছোট ইন্ট্রাসেলুলার, উইদিন দি সেলে থাকবে। এটা আমরা বলি গনোকক্কাস। এই গনোকক্কাসের এগেইনস্টে সিঙ্গেল ডোজ অফ সেফট্রিয়াক্সন ইনজেকশন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। পেনিসিলিন দিলে তুমি 12 লাখ করে দিতে হবে এবং এটা পরপর কয়েকদিন দিতে হবে। কিন্তু যদি সেফট্রিয়াক্সন বা থার্ড জেনারেশনের চলে যাও, তাহলে তোমাকে সিঙ্গেল ডোজে হয়ে যাচ্ছে কাজ। সেফট্রিয়াক্সন দেওয়ার পরেই কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা গনোরিয়াতে ইউজ করতে পারলাম সিঙ্গেল ডোজ। আমাদের এখানে দেয় তোমার ওই 2 গ্রাম আইএম দেয়। তারপর আসে মেনিনজাইটিস। এটাও মেনিনজাইটিসের অর্গানিজম তোমরা জানো, নাইসেরিয়া মেনিনজাইটিডিস। তারপরে মেনিনজাইটিস অবশ্যই হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে হতে পারে, মেনিনজাইটিস স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া দিয়ে হতে পারে। এগুলোর জন্য থার্ড জেনারেশন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। সিরোমোনাস দিয়ে যদি মেনিনজাইটিস হয় তাহলে সেখানে আমরা সেপ্টিজুম তার সাথে অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যাড করে দেবো। এখন আমরা পড়াই না অ্যামাইনোগ্লাইকোসাইডটা। তারপরে কোনো ইনফেকশন যদি মিক্সড হয়, অ্যারোবিক এবং অ্যানারোবিক, যে সমস্ত যারা অক্সিজেনকে ইউজ করা আগায় যায় আর যারা অক্সিজেন দ্বারা বাধাপ্রাপ্ত হয় অ্যানারোবিক, যে সমস্ত আমাদের মুখটুক, যে সমস্ত আমাদের ইয়েগুলো হলোবিস্কাসগুলো কোনো মানে বন্ধ থাকা অবস্থায় বাতাস যেতে পারে না, সেখানে অ্যানারোবিক অর্গানিজম বেশি বেশি কাজ করে। এই জন্য সার্জারির পরে কোনো ড্রেসিং, হেভি ড্রেসিং দেওয়ার নিয়ম ছিল আগে। এখন সেখানে অক্সিজেন না ঢুকতে পারলে অ্যানারোবিক অর্গানিজম, ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিটেনাস, ও অ্যানারোবিক অর্গানিজম বিধায় যেখানে অক্সিজেনের শর্টেজ পড়ে সেখানে সে গ্রো করে। সুতরাং হেভি ড্রেসিং এখনকার দিনে কন্ট্রাইন্ডিকেটেড, যাতে অ্যানারোবিক ব্যাকটেরিয়াকে ওয়ে আউট করে না দেওয়া হয়। তাহলে আমরা মেনিনজাইটিসের জন্য সেফালোস্পিরিন ইজ এ ভেরি গুড মিক্সড অ্যারোবিক এবং অ্যানারোবিক ইনফেকশনে আমরা থার্ড জেনারেশন ইউজ করতে পারি। টাইফয়েডে আসো, টাইফয়েডের ড্রাগ হলো সিপ্রোফ্লক্সাসিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, যেটা আমাদের পড়ার ভিতরে নেই আজকে। যদি সিপ্রোফ্লক্সাসিন দেওয়া না যায় তখন আমরা সেফালোস্পিরিনে চলে আসি। নসোকোমিয়াল ইনফেকশন, কেউ বলতে পারবে হোয়াট ইজ নসোকোমিয়াল ইনফেকশন? Anybody in the class? Hospital acquired infection. Oh my God, তোমার নাম কি? Sir, Maliha. Maliha is very good, one of the top girl in the class. নসোকোমিয়াল ইনফেকশন হলো ভর্তি হলে এক ঝামেলা, হাসপাতাল তোমার উপহার দিল আরো কটা ঝামেলা। আইসো টাইফয়েড লেয়া চলে যাচ্ছে আরেক ঝামেলা নিয়ে। দিস ইজ নসোকোমিয়াল ইনফেকশন। তুমি তো ভালোই অ্যাটেন্টিভ আছো এবং ভালোই অ্যান্সার করছো। সেক্ষেত্রে থার্ড জেনারেশন সেফালোস্পিরিন, সেফালোস্পিরিনটা ভালো করে করবো, কারণ এখনকার পেনিসিলিন ওল্ড ডেটেড হয়ে গেছে। সেফালোস্পিরিন দিয়ে আমরা চলতেছি। আমরা প্রেসক্রিপশনে সেফোরুক্সিন, সেফট্রিয়াক্সন এগুলোই আমাদের বেশি হ্যান্ডেল করি আমরা। তারপর তোমরা ডেন্টিস্ট, ওরোডেন্টাল ইনফেকশন। ওরোডেন্টাল ইনফেকশন তোমরা জানো, মাউথ ইজ ওয়ার্স দেন দ্য অ্যানাস। মানুষের রেকটামে যতগুলো জার্ম না থাকে তার চেয়ে অনেক বেশি জার্ম থাকে আমাদের মাউথে। সুতরাং তোমরা যে মাউথ হ্যান্ডেল করবা, তোমাদেরকে বিকজ তোমাকে দাঁত ফেলতে আসছে, তুমি প্রোফাইলেক্টিভ অ্যান্টিবায়োটিক দাও নাই অথবা ভালো মতো মাউথ ওয়াশ করতে বলো নাই, তারপরে সে সমস্ত গাম সোয়েলিং নিয়ে আসে, এই সোয়েলিংটা পুরা
নেকে টেকে যায়, সেলুলাইটিস যায়, খুব সমস্যা করবে। এগুলো একটু চোখ কান খোলা রাখতে হয়। হোয়াট আই এম গোয়িং টু ডু, আমি একটা করতে চাই তো আরেক ঝামেলা বাজাই, সেই জন্য খুব ক্লিন থাকতে হবে, হাতে গ্লাভস থাকতে হবে, তারাতে কয়েকবার অ্যান্টিসেপটিক কুলি করাতে হবে, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে তারপরে দাঁত তুলতে হবে। তাহলে সিম্বল একটা দাঁত তোলা, এই দাঁত থেকে একটা অর্গানিজম একেবারে হার্টে চলে যেতে পারে, এটা বলে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স বিটা হেমালাইটিকাস। এটা সাবঅ্যাকুয়েট ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস এসবি জন্য অন্যতম দায়ী। তাহলে দাঁত তোলার সময় মনে রাখতে হবে আমি তার হার্টে চলে যাচ্ছি কিনা, আমি কি এমন কোনো ব্যাকটেরিয়াকে ওয়ে আউট দিচ্ছি যে হেমাটোজেনাস স্প্রেড করিয়া হার্টে যায়, হার্ট ভালভে সাবঅ্যাকুয়েট ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস করতে পারে। সুতরাং দাঁত তোলার আগে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক ইজ এ মাস্ট, থরো মাউথ ওয়াশ ইজ এ মাস্ট। তাহলে ওরোডেন্টাল ইনফেকশন আমরা কি কি সেফালোস্পিন দিতে পারি? ফার্স্ট জেনারেশন সেফালক্সিন, সাফাক্লোর, সাফারোক্সিন, এগুলা স্টিল অ্যান্টিবায়োটিক অফ চয়েস। এনিওয়ে, তাহলে মোটামুটি আমি তোমাদেরকে ইউজেস অফ সাফালোস্পিন কিছুটা পড়াই দিলাম। এখন আসলে অ্যাডভার্স ইফেক্ট। আমরা প্রথমেই বলছি অ্যান্টিবায়োটিক হচ্ছে বা ওষুধ হচ্ছে কি লিগ্যাল পয়জন। এগুলো দিচ্ছ যে সমস্যা কিছু আসবে, সমস্যা খুবই কম। নাম্বার ওয়ান হচ্ছে অ্যালার্জি। পেনিসিলিন যেরকম ঝামেলা করে, এও কতগুলো ঝামেলা করতে পারে। কি কি ঝামেলা করতে পারে? নাম্বার ওয়ান, হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন। পেনিসিলিন মতো তো সিরিয়াস না, কিছুটা হবে, স্কিন র্যাশ, ফিভার। তারপরে ওই যারা 20%, এটা একটা ভালো অনার্স কোর্সের প্রশ্ন, 20% অফ পেশেন্ট allergic to penicillin show the cross reactivity to the cephalosporin. পেনিসিলিনে যাদের অ্যালার্জি আছে 20% তাদের সেফালোস্পিরিনে অ্যালার্জি থাকতে পারে। দিস ইজ কল্ড ক্রস অ্যালার্জি। হ্যাঁ, মানে তোমার বোনকে দেখতে পারে না, তোমাকেও দেখতে পারে না। ঝগড়া হয়েছে তোমার বোনের সাথে, কিন্তু ওই লোকটা তোমাকেও পছন্দ করে না, যদি তোমরা দুজন বোন। সুতরাং পেনিসিলিনে কিছু কিছু মানুষের অ্যালার্জি হয়, সে 20%, তাদের মধ্যে যাদের পেনিসিলিন অ্যালার্জি আছে 20% তাদের দেখা যাবে সেফালোস্পিরিন অ্যালার্জি আছে। তাহলে নাম্বার ওয়ান বলে শুরু করতে হবে স্যার, হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ইউ আর মিনিং স্কিন র্যাশ, ফিভার, সিরাম সিকনেস, এগুলো হতে পারে। এনিওয়ে, 2 নম্বর খুব খারাপ যেটা এখানে হতে পারে, এটা বলতে হবে পরীক্ষার হলে, নেফ্রোটক্সিসিটি। নেফ্রোটক্সিসিটি হতে পারে টিউবুলার নেক্রোসিস, কিডনি ডেস্ট্রয় যেতে পারে, কিডনির ভিতরে ঝামেলা হতে পারে, যার থেকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। তাহলে থার্ড জেনারেশন যেগুলো সেফট্রিয়াক্সন, নো রেনাল টক্সিসিটি, কারণ এগুলো বাইল দিয়ে সিক্রেট হয়। এটাও একটা অনার্স মার্কের কোশ্চেন। সেফট্রিয়াক্সন যেটা থার্ড জেনারেশন, তার কোনো রেনাল টক্সিসিটি নাই, যেহেতু সে কিডনি দিয়ে শরীর থেকে বেরিয়ে যায় না, সে বেরিয়ে যাচ্ছে বাইল। সুতরাং কারো যদি রেনাল ফেলিউর থাকে, সেখানে আমরা সেফট্রিয়াক্সন ইউজ করতে পারবো নির্দ্বিধায়, কারণ এটা মেটাবলিজম বা শরীর থেকে কিডনির মাধ্যমে বেরিয়ে যাচ্ছে না। তারপরে আসো, তাহলে নেফ্রোটক্সিসিটি একটা উল্লেখযোগ্য জিনিস, সেখানে বলে দিতে হবে ইট ইজ এ নেফ্রোটক্সিক ড্রাগ, সাম অফ দি সেফালোস্প্রিন এবং আদার কম্বিনেশন, অন্য কিডনি নষ্ট করে এমন ড্রাগের সাথে ইউজ করা যায়, মানে যেমন ফ্রুসেমাইড, অ্যামাইনোগ্লাইকোসাইড, এদের সাথে ইউজ করলে আমেরিকা, ইউরোপে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, যে ইউ আর ব্যাড ডক্টর, ইউ ডোন্ট হ্যাভ ফার্মাকোলজিক্যাল বেসিস নলেজ। তাইলে হাইপার সেন্সিটিভিটি গেল, নেফ্রোটক্সিসিটি গেল। তারপরে আসো 3 নম্বর, সুপার ইনফেকশন। ওই যে ওয়ান ইনফেকশন অন দ্য টপ অফ অ্যানাদার। যেমন তুমি টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক খাইলা, তাতে তোমার গাটের খাদ্যনালীর ভিতরে যে কতগুলো ভালো অর্গানিজম ছিল, ধরো কতগুলো ইকোলার একটা ভ্যারাইটি আছে শরীরের জন্য খুবই ভালো, যেগুলো টেট্রাসাইক্লিন সবগুলোর মারিয়া ফেললো। এখন তুমি যাহাই খাও তাহাই ডায়রিয়া, কারণ তোমার শরীরের ভিতরে হিতকারী, মানে তোমাকে প্রোটেকশন দিবে এমন কোনো অর্গানিজম নাই। ব্রড স্পেকট্রাম খাইছো, টেট্রাসাইক্লিন সব ইন্টেস্টিনাল ভিলাইগুলোকে ফ্ল্যাট করে দিছে, এবং ওর ভিতরে যে অর্গানিজমগুলো থাকতো সবগুলোর নষ্ট করে দিছে। তাইলে সুপার ইনফেকশন, যখন তুমি স্টেরয়েড খাচ্ছ, কিছুদিন পর তোমার গালে ঘা হয়েছে, কেন? তোমার বডি ইমিউনিটি, স্টেরয়েড ইমিউনিটিকে যেহেতু ডিপ্রেস করে, সুতরাং তোমার ওরালে যে সমস্ত অপরচুনিস্ট অর্গানিজম ছিল ওখানে অপেক্ষা করতেছিল সুবিধার জন্য, তোমার জিহ্বাটা একটু চাপ দিয়ে দেখো, একটু জিহ্বা কাটলেই ওই এলাকাটা সবুজ হয়ে যাবে, হলুদ হয়ে যাবে,
হলুদ হয়ে তুমি 2-3 দিন কষ্ট করবে, কারণ ওখানে প্রচুর অর্গানিজম টু টেক দি চান্স। এনিওয়ে, তাহলে প্রথম বললাম আমরা অ্যালার্জি, 2 নম্বর বললাম নেফ্রোটক্সিসিটি, 3 নম্বর বললাম আমরা সুপার ইনফেকশন। আর কিছু লোকাল ইনফেকশন হতে পারে, এগুলো আমার ইম্পর্টেন্ট না, থ্রম্বোফ্লেবাইটিস আফটার আইভি, এগুলি আমার মনে এখানে ওদের না বলাই ভালো, ঝামেলা ফেলাবে। ব্লিডিং হতে পারে, এটা একটা এক্সেপশনাল, এটা একটা ওরা বড় অক্ষর দিয়ে দিছে, ডিউ টু হাইপোপ্রোথোমিনেমিয়া হুইচ ইজ মোর কমন ইন ম্যালনারিশড পেশেন্ট। যার প্রথম মিন যেটা, সেটা তো একটা প্রোটিন, যে হাইপোপ্রোটিনিমিয়াতে আছে, ভালো মতো খাবার পাচ্ছে না, ম্যালনারিশ, সেই ক্ষেত্রে সেফালোস্পিরিনে ব্লিডিং করতে পারে। এরপরে ছোট ছোট বলছে পেইন ইন দ্য ইনফেকশন সাইট, যেখানে ইনজেকশন দিবে সেফালোস্পিরিন একটু পেইন করতে পারে। আর লাস্ট ওয়ান যেটা, এটা সবার জন্য না, ভালো ছেলে মেয়েদের জন্য, ডাইসালফারম লাইক রিয়েকশন। যদি সেফালোস্পিরিন নিয়ে যদি কেউ অ্যালকোহল খায়, অথবা ওয়েস্টার্ন পিপল তো পানি খায় না, ড্রিঙ্ক করে, তাহলে তার সমস্ত শরীরে একটা র্যাশ এবং তার অ্যাক্টিভিটিতে একটা অস্থিরতা আসে, এটাকে বলে ডাইসালফারম লাইক রিয়েকশন। অ্যালকোহল খেলে তার খারাপ লাগে। আমাদের দেশে আমরা ক্রনিক অ্যালকোহলিক থেকে উদ্ধার করার জন্য আমরা এর সময় ডাইসালফারম খাওয়াই থাকি। তাহলে ডাইসালফারম খাওয়ার পরে যদি তোমার জানা কেউ বা তোমার পেশেন্ট যদি ড্রিঙ্ক করে, তাহলে তার সমস্ত শরীরে একটা ফ্লু লাইক রিয়েকশন হবে, টেম্পারেচার হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সে আর অ্যালকোহল খাবে না, ওইটা খেলেই তো খারাপ লাগে। এই ডাইসালফারম রিয়েকশন কোনো রুগী যদি সেফালোস্পিরিন খাওয়ার পরে অ্যালকোহল খায়, ড্রিঙ্ক করে, তাইলে তা হইতে পারে। তাহলে মোটামুটি আমি এটা কভার করলাম, অ্যাডভার্স ইফেক্ট, তারপরে ইন্ডিকেশন, এটসেট্রা এটসেট্রা। আর তো মোটামুটি সেফালোস্পিরিন আর কিছু নাই। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? এনিবডি ওয়ান্ট টু আস্ক এনি কোশ্চেন? নো স্যার। দুই একটা প্রশ্ন করো, তাহলে আমি বুঝবো তোমরা আমার সাথে আছো। হ্যাঁ বলো। আরেকটা ছোট্ট পড়া এখানে পড়াই ফেলি, এটা যদিও পরীক্ষা কেমন দেয় না। কার্বিপেনাম গ্রুপ, যেগুলো বিটা ল্যাকটামাইজ রেসিস্ট্যান্ট, কার্বিপেনাম contain a beta-lactam ring fused with a penam ring. এই কার্বিপেনাম বাজারে দুইটা আছে, ম্যারোপেনাম এবং অ্যাট্রাপেনাম। কিছুক্ষণ আগে আমি বলছি, বাংলাদেশের হসপিটালগুলো যখন কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করতে পারে না, তখন তারা ম্যারোপেনাম দেয়। এই যে এখানে আমাদের শীর্ষ যে ক্লিনিকগুলো আছে, তুমি ম্যাক্সে যাও অথবা তুমি ওইদিকে যে কোনো ভালো ক্লিনিকে যাও, দেখবা যে রোগীর জ্বর পড়তেছে না, তাকে ম্যারোপেনাম পুশ করা আছে। এই ম্যারোপেনাম সম্পর্কে কিছু তোমাদের জানা উচিত। এটার গ্রুপ হলো কার্বিপেনাম। এই দুই তিনটা ওষুধ এখানে আছে, ইমিপেনাম, ম্যারোপেনাম, অ্যান্ট্রাপেনাম। এই দুটোর দরকার নাই, তুমি ম্যারোপেনাম আর ইমিপেনামের উপর একটু আওয়াজ নাও। কার্বিপেনাম ওয়াইড ব্যাকটেরিয়াল স্পেকট্রাম, ইনহিবিট ভেরিয়াস গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ অর্গানিজম। অনেকগুলোকে সে ধরে, স্টেপটো, স্টেফাইলো, এন্টারো এবং ব্যাসিলাস ফ্রেজালিস। এনিওয়ে, এটা কিভাবে কাজ করে, ওই পেনিসিলিন মতো, ইনহিবিট দি ব্যাকটেরিয়াল সেল ওয়াল, সিমিলার টু পেনিসিলিন। এর মধ্যে ইমিপেনামটা ওরালি অ্যাবজর্ব হয় না, এটা অলওয়েজ আইভি দিতে হয়, এবং এটা গুড টিস্যু পেনিট্রেবিলিটি আছে। হ্যাঁ, সুতরাং এটা খুব দ্রুত ইনঅ্যাক্টিভেট হয় একটা ডাইহাইড্রোপেপটিডেজ নামক এনজাইম দেই না, এটা রেনাল টিবিউল। তাহলে ওষুধ দিলাম, রেনাল টিবিউল থেকে একটা এনজাইম বাইর করে আমার ওষুধটাকে ইনঅ্যাক্টিভেটেড করে দিল, তাহলে তো আমার কোনো কাজ হয় না। সেই জন্য ইমিপেনাম অলওয়েজ কম্বাইন্ড উইথ সিলাস্টিন, CILASTATIN, সিলাস্টেটিন। তাহলে যখনই তুমি ইমিপেনাম দিবে, তার সাথে সিলাস্টেটিন দিতে হবে। সিলাস্টেটিন ইট ইজ এ ইনহিবিটর অফ ডাইহাইড্রোপেপটিডেজ টু প্রলং প্লাজমা হাফ লাইফ। আবার বলি, ইমিপেনাম দিলে পরে কিডনি থেকে ডাইহাইড্রোপেপটিডেজ একটা এনজাইম রেনাল টিবিউল থেকে আসে, তাকে ইনঅ্যাক্টিভেটেড করে। সেই জন্য ইমিপেনামের সাথে ডাক্তার সাহেবের আরেকটা কম্বাইন দেয়, সিলাস্টেটিন, CILASTATIN। সিলাস্টেটিন একটা ইনহিবিটর অফ ডাইহাইড্রোপেপটিডেজ, তাতে প্লাজমা হাফ লাইফটা ইনক্রিজ করে।
অ্যাডভার্স ইফেক্ট অফ ইমিপেনাম বমি হয়, নশিয়া, ডায়রিয়া, এছাড়া আর এমন কোনো রোগ। আমরা এখন ম্যারোপেনাম বলি, আমরা আজকে ক্লাস শেষ করে দিব। ম্যারোপেনাম মনে রাখো, তুমি যদি আমাদের মেডিসিন ওয়ার্ডে যাও দেখবে যে সেপ্ট্রিয়াক্সনে যখন কাজ হয় নাই তখন তারা কিসে গেছে, এরপরে গেছে তোমার অ্যামাইনোগ্লাইকোসাইডসে। অ্যামাইনোগ্লাইকোসাইডসের মধ্যে তারা অ্যামাইকিসিন ইউজ করে 100 মিলিগ্রাম, খুব বেশি অ্যামাইকিসিন ইউজ, দুটো তো কাজ হয় না, তখন তারা ম্যারোপেনামে আসে। আজকের ক্লাস থেকে তোমরা জেনে নাও ম্যারোপেনাম একটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইনহিবিটরস এবং এটা একটা বিটা ল্যাকটাম। এই ম্যারোপেনাম অনেক দাম। ইট হ্যাজ দি ফলোইং অ্যাডভান্টেজ: ইট ইজ নট ডেস্ট্রয়েড বাই দ্য রেনাল ডাইপেপটাইডেজ। তারপরে ইমিপেনামে একটা রিস্ক থাকে সিজার, রুগী খিঁচুনি আসতে পারে, কিন্তু ম্যারোপেনামে এটা নাই। সাধারণত ওই ম্যারোপেনাম কোথায় কোথায় দেব, ইমিপেনামের আগে যেটা বললাম তোমার ইমিপেনামে যেখানে যেখানে ইউজ করে যাবে ম্যারোপেনামও আমরা সাধারণত সেগুলোতে ইউজ করা যায়। তার মানে হলো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং অ্যানারোবিক। অ্যানারোবিক তো বুঝছো, অক্সিজেন ছাড়া যেসব অর্গানিজম, এগুলোতে আমরা ম্যারোপেনাম ইউজ করতে পারি। তাহলে বাসায় যে যদি তোমরা একটু বইয়ের সাথে মিলে আনো, ইয়েতে তোমাদের এন্ডিভারে হিউজ লেখছে, অত কিছুর দরকার নাই। এটার জন্য এই বইটা যেটা বলছিলাম পদ্মজা উদয় কুমার, যে কোনো বই পড়ো, বইটা কোয়েনসাইজ করো। আমাদের কাজ হলো তোমাদেরকে বলে দেওয়া কতটুকু পড়া তোমার দরকার, কতটুকু অপ্রয়োজন। এনিওয়ে, তাহলে আজকের পার্সেন্টেজটা ইয়া আছে না, ক্লাস ক্যাপ্টেন আছো? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, তুমি পার্সেন্টেজটা রাকিবের কাছে নিয়ে পাঠিয়ে দিও। ওকে স্যার। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।